বাংলাদেশে উচ্চশিক্ষা এখন একটা নতুন দিগন্ত শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে তাদের লোকেশন এবং তাদের হচ্ছে ঐতিহাসিক লিগেসি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা প্রথম দ্বিতীয় ব্যাচ হবে তারাই আসলে ইতিহাস তৈরি করতে পারবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কমিউনিকেশন এবং হচ্ছে ক্রিটিক্যাল স্কিল এগুলো যদি তারা পুরো সম্পূর্ণভাবে করতে পারে তাহলে জব মার্কেটে অ্যাকচুয়ালি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও একসময় প্রতিযোগী হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ নামটির সাথে জড়িয়ে আছে লাখো শিক্ষার্থীর আবেগ, আক্ষেপ ও পরিশ্রমের গল্প। সেশন জট, প্রশাসনিক জটিলতা এবং অস্তিত্বহীনতার সংকটে ভোগা প্রতিষ্ঠানটি পেতে যাচ্ছে তার নতুন পরিচয়। আত্মপ্রকাশ করছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে। কিন্তু এখন শিক্ষার্থীদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, এটি কি শুধুই সাইনবোর্ডের বদল নাকি আমাদের শিক্ষা খাতে আসতে যাচ্ছে আমূল কোনো পরিবর্তন? একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী হিসাবে নতুন এই বিশ্ববিদ্যালয়কে তার কি আসলে চয়েস করা উচিত নাকি উচিত নয়? এই সকল প্রশ্নের উত্তর নেই আজকের আমাদের আয়োজন। আপনাদের সাথে আছি আমি ফারহান সাদিক এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আই এডুকেশন এবং আই স্কুলের সম্মানিত ইনস্ট্রাক্টর সাইফুর রহমান জুবায়ের স্যার। তার কাছ থেকে আমরা জেনে নিব শিক্ষার্থীদের মনের সকল জলঘোলা করা প্রশ্নের উত্তর। শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থেকে সম্পূর্ণ নতুন একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, এই যে বিষয়টা, এটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি বলবো যে এটা শুধু সময়োপযোগী না, এটা আসলে আরও আগে থেকে নেওয়া উচিত ছিল। কারণ প্রথমত এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে একটা অধিভুক্তির একটা মডেল দাঁড় করানো হয়েছিল, এটা আমার কাছে সম্পূর্ণ মনে হয়েছে একটা প্যাচওয়ার্ক বা জোড়াতালির সমাধান। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজেদেরই এত এত শিক্ষার্থী, তার উপর আরও 2 লক্ষ অধিক শিক্ষার্থীর যেই একাডেমিক এবং হচ্ছে প্রশাসনিক যে একটা ব্যারিয়ার ক্রিয়েট করা, একটা হচ্ছে অতিরিক্ত বোঝা বহন করা, এটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা অবিশ্বাস্য এবং এটা আসলে বাস্তব বিরোধী। তো সেই জায়গাটা থেকে এখন কিন্তু যেই স্বতন্ত্রভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি পরিচিত হয়েছে, তো এখন আমার কাছে যেটা মনে হয় যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর এখন হচ্ছে তাদের একাডেমিকভাবে তারা একটা ফ্রিডম পাচ্ছে এবং তাদের পলিসি মেকিং যদি বলি এবং তাদের ভিশন সেট যদি বলি, সব কিছুতে তারা এখন একটা ফ্রিডম পাবে। এবং এতে করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশি উচ্চশিক্ষা এখন একটা নতুন দিগন্ত শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। অধিভুক্ত থাকা অবস্থায় শিক্ষার্থীদের মনে সবচেয়ে বড় যে সংশয়টা ছিল যে সেশন জট, আরেকটা বিষয় ছিল হচ্ছে প্রশাসনিক দীর্ঘসূত্রিতার যে বিষয়টা। তো এখন যেহেতু তারা নিজেরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে, এখন আপনি কি মনে করছেন যে এই যে সমস্যাগুলো এতদিন ধরে ছিল, এই সমস্যাগুলো কি রাতারাতি সমস্যার সমাধান হয়ে যাবে, নাকি হচ্ছে এই যে ট্রানজিশনাল যে পিরিয়ডটা, এই পিরিয়ডটায় তাদের আরও বেশি ভোগান্তিতে পড়ার চান্স রয়েছে? এই বিষয়ে আপনি কি মনে করেন? এটা খুবই প্র্যাকটিক্যাল একটা প্রশ্ন ছিল। অ্যাকচুয়ালি একদম রাতারাতি যে কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে জাদুর কাঠির মতো, এটা আসলে ভাবাটাও বোকামি। আমার কাছে মনে হয় যে এই যে একটা ট্রানজিশনাল বা রূপান্তরকালীন সময় চলছে 1-2 বছরের মতো, এই ধরনের পরিস্থিতিতে কিছুটা ঝুঁকি আসলে অনুমেয় এবং এটা একটা ঝুঁকি থাকবেই। তারপরেও তারা যদি কয়েকটা জিনিসের উপর ফোকাস করে, যেমন হচ্ছে তাদের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, তারপর হচ্ছে রেজিস্ট্রার অফিস, দেন হচ্ছে একাডেমিক কাউন্সিল, এই কয়েকটার উপর যদি ফোকাস করতে পারে তাহলে ঢাকা ইউনিভার্সিটির সাথে তাদের যে দীর্ঘসূত্রিতার একটা সংকট তৈরি হয়েছিল, এটা খুব সুন্দর মতোই আমি মনে করছি যে এই রূপান্তরকালীন সময়টা তারা উত্তোলন করতে পারবে। তবে আসার কথা হচ্ছে এই ভোগান্তিটা কিন্তু একদম সাময়িক, এটা ফাংশন করতে কিছুটা সময় নেবে। তবে এটা যদি একবার হচ্ছে দাঁড়িয়ে যায়, তারা যদি তাদের একাডেমিক কাউন্সিল অনুযায়ী তাদের যেই হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার আছে সেই অনুযায়ী তারা যদি হচ্ছে তাদের বিশ্ববিদ্যালয় রান করতে পারে, তবে খুব শীঘ্রই তারা একটা সুফল পাবে আশা করছি। আচ্ছা, আমাদের শ্রোতাদের একটা বড় অংশ হচ্ছে ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা। আমি যদি একজন শিক্ষার্থীর পার্সপেক্টিভ থেকে বা তার জায়গা থেকে যদি আমি দাঁড়িয়ে বলি যে দেশে তো এতগুলো প্রতিষ্ঠিত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেগুলো থাকার পরও একজন স্টুডেন্টের কেন এই যে সদ্য গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় যেটা, এইখানে আপনার ভর্তি হওয়ার প্রিপারেশন নেওয়া উচিত বা এইটাকে তার চয়েস লিস্টে রাখা উচিত? এক্ষেত্রে ইউনিক সেলিং পয়েন্টটা কী হতে পারে আসলে, যেটা আপনি মনে করছেন আপনার জায়গা থেকে? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আসলে ইউনিক সেলিং পয়েন্ট হচ্ছে দুইটা। প্রথমত হচ্ছে তাদের লোকেশন এবং তাদের হচ্ছে ঐতিহাসিক লিগেসি। তো এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে 7টা কলেজ, এগুলো কিন্তু হচ্ছে শূন্য থেকে শুরু হওয়া কোনো কলেজ না। এই যেমন ঢাকা কলেজ, ইডেন কলেজ, এদের কিন্তু শত বছরের ইতিহাস ঐতিহ্য আছে। তো আমার কাছে অ্যাকচুয়ালি যেটা মনে হয় যে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যারা প্রথম দ্বিতীয় ব্যাচ হবে তারাই আসলে ইতিহাস তৈরি করতে পারবে। যেমন তারা হচ্ছে প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ হচ্ছে একদম রিসার্চ সেন্টার,
তারপর হচ্ছে এশিয়ান বা ব্রিটিশ পার্লামেন্টারি অনুযায়ী ডিবেটিং ক্লাব, কমিউনিকেশন ক্লাব, সব কিছু তারাই কিন্তু তৈরি করবে। এবং মোস্ট বড় কথা হচ্ছে তারাই কিন্তু ক্যাম্পাসে একটা লিগেসি তৈরি করে দিয়ে যাবে। তো এতে করে যেটা হবে, তারা সেই সনাতনী পদ্ধতি বা পুরনো পদ্ধতি এগুলা ভেঙে তারা একদম মডার্ন একটা রূপরেখা তৈরি করবে তাদের ক্যাম্পাসের জন্য, মানে হচ্ছে নতুন দিনের প্রতিকৃতি, নতুন দিনের প্রতিকৃতি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম 2টা বা 3টা ব্যাচ, তারাই কিন্তু ক্যাম্পাসে একটা রুল দিয়ে যাবে এবং তাদেরকে দেখেই পরবর্তী যারা আসবে তারা এইভাবে ক্যাম্পাসটাকে নতুন করে উজ্জীবিত করবে। তো আমার কাছে মনে হয় এটা যারা প্রথম দ্বিতীয় ব্যাচ, তাদের জন্য এটা বড় একটা বিশাল সুযোগ। এটা আসলে মিস করা উচিত না কারোর জন্য। আর সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে, যারা এই রাজধানীর প্রাণকেন্দ্রে পড়াশোনা করতে চায় এবং একটা কমিউনিকেশন বা নেটওয়ার্কিং তৈরি করতে চায়, তাদের জন্য তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আমার কাছে বেস্ট। আবার অনেকের বাবা মা চায় যে আমার সন্তানকে আমি ঢাকায় রেখে বা আমার কাছে রেখেই পড়াশোনা করাবো, তাদের ক্ষেত্রেও কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খুবই ভালো একটা চয়েস হতে পারে। তো এতক্ষণ তো পড়াশোনা নিয়ে মোটামুটি বেশ বিস্তর একটা আলাপ হলো। এখন যদি আমি একটু জব মার্কেট নিয়ে কথা বলি, স্পেসিফিক্যালি বলতে গেলে কর্পোরেট সেক্টরে কিন্তু ব্র্যান্ড ভ্যালু জিনিসটাকে খুব গুরুত্ব দেওয়া হয়। তো এই যে এতদিন ধরে যে 7 কলেজের তকমাটা ছিল, এই তকমাটা কাটিয়ে তারা যে এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আত্মপ্রকাশ করছে, এখন এখানকার শিক্ষার্থীরা জব মার্কেটে যে নিজেদের পজিশনটাকে কতটা স্ট্রংভাবে হোল্ড করতে পারবে বলে আপনি মনে করছেন? কর্পোরেট সেক্টর অ্যাকচুয়ালি ব্র্যান্ড চেনে, এই কথাটা সত্যি। তবে এখন যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটি পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি হয়ে গেছে, তো এখন আমার কাছে এটা মনে হচ্ছে যে তাদের ব্র্যান্ড অটোমেটিকলি আপগ্রেড হয়ে গেছে। এখন কিন্তু কর্পোরেট সেক্টর তাদেরকে একটা ইউনিভার্সিটি হিসেবে মূল্যায়ন করবে। তবে কর্পোরেট সেক্টর কিন্তু দিন শেষে স্কিল বা দক্ষতাকে মূল্যায়ন করবে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম 2 থেকে 3টা ব্যাচ যদি সিভিল সার্ভিস বা কোম্পানিতে যদি একটা ভালো ডোমিনেট ক্রিয়েট করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে তাদের যে একটা স্টিগমা বা তাদের প্রতি একটা আক্ষেপ যে ছিল, এটা কিন্তু মুছে যাবে। এবং তারা যদি তাদের কমিউনিকেশন, তারপর হচ্ছে ক্রিটিক্যাল স্কিল, এগুলো যদি বাড়াতে পারে, আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খুব শীঘ্রই একটা ভালো পজিশন বা র্যাঙ্কিংয়ে চলে আসবে। আলটিমেটলি ট্যাবু ডাজেন্ট ম্যাটার বাট স্কিল ডাজ। ইয়াস। তো দিন শেষে অ্যাকচুয়ালি এটা বলতে হবে যে শুধু নাম পরিবর্তনই সমাধান না, নাম পরিবর্তনের পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে কমিউনিকেশন এবং হচ্ছে ক্রিটিক্যাল স্কিল, এগুলো যদি তারা পুরো সম্পূর্ণভাবে করতে পারে, তাহলে জব মার্কেটে অ্যাকচুয়ালি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদেরও একসময় প্রতিযোগী হয়ে যাবে। এবার আমি যদি একটু একাডেমিক দিকে তাকাই, আমাদের এই 7 কলেজের শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু দেশের অন্যান্য পাবলিক ভার্সিটির থেকে কিন্তু কয়েক গুণ বেশি। তো এই বিশাল সংখ্যক শিক্ষার্থীর জন্য আমার পর্যাপ্ত শিক্ষক, দেন ফান্ড, লাইব্রেরি, ল্যাব ইত্যাদি ম্যানেজ করা আমাদের প্রশাসনের জন্য ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? এটা আসলে নিঃসন্দেহে প্রশাসনের জন্য একটা একিলিস হিল বা দুর্বল জায়গা বলা যেতে পারে। কারণ হচ্ছে শুধু নাম বদলে দিলেই তো আমরা হচ্ছে অক্সফোর্ডের মতো সুযোগ সুবিধা পাবো না। এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ইউজিসি বা হচ্ছে সরকারকে এখানে খুব বড় রকমের একটা বাজেট কিন্তু বরাদ্দ করতে হবে, যেহেতু এটা সম্পূর্ণ একটা নতুন ইউনিভার্সিটি। এখানে একাডেমিক ভবন থেকে শুরু করে রিসার্চ সেন্টার, অনেক জায়গায় কিন্তু কাজ করার সুযোগ আছে। তো বাজেট এখানে একটা সবচেয়ে বড় একটা পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে। তো আমি যেটা অ্যাকচুয়ালি মনে করি যে এইটার সবচেয়ে কার্যকর কৌশল হতে পারে ক্যাম্পাস ভিত্তিক স্পেশালাইজেশন বা হচ্ছে বিকেন্দ্রীকরণ। কারণ এখানে যেহেতু 7টা কলেজ আছে এবং 7টা কলেজের লোকেশন কিন্তু আলাদা আলাদা জায়গায়, তো সেক্ষেত্রে তারা যেটা করতে পারে, কোনো একটা কলেজকে লাইক ঢাকা কলেজকে তারা হচ্ছে পিওর সায়েন্স বা টেকনোলজিক্যাল ওয়েতে রিসার্চ সেন্টার, ল্যাব এগুলোর জন্য করতে পারে। তারপর হচ্ছে ইডেন বা অন্যান্য যে কলেজগুলো আছে সেখানে হচ্ছে সোশ্যাল সায়েন্সের জন্য কিছু করতে পারে। তারপর বাকিগুলোতে কমার্স। এইভাবে কিন্তু তাদেরকে হচ্ছে একটু বিকেন্দ্রীকরণ করতে হবে এবং 7টা কলেজকে 7ভাবে হচ্ছে তাদেরকে আগাতে হবে। এবং এতে করে কিন্তু সীমিত যে বাজেট, এই বাজেটটার পরিপূর্ণ একটা হচ্ছে আউটপুট কিন্তু আমরা পেতে পারবো। আপনার কাছে আমার শেষ কোয়েশ্চেন, আমাদের এই 7 কলেজের আগের যে কোয়েশ্চেনগুলো ছিল বা সিলেবাস কারিকুলাম যেটা ছিল, সেটা তো আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হতো। তো এখন যেহেতু তারা নতুন একটি প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে, তাহলে এখন কি সিলেবাস বা কারিকুলামটা কি নতুনভাবে ঢেলে সাজানোর একটা সুযোগ তৈরি হলো? আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বর্তমান জব ফিল্ড এবং গ্লোবাল স্কিলের সাথে মিলিয়ে তাদের সিলেবাস বা কারিকুলামে কী ধরনের পরিবর্তন নিয়ে আসা উচিত বলে আপনি মনে করছেন? অবশ্যই এটা একটা সুবর্ণ সুযোগ আমি মনে করি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পুরনো সিলেবাস, এটার কার্বন কপি না করে এখন তাদেরকে হচ্ছে গ্লোবাল স্কিলের উপর ফোকাস করতে হবে এবং তাদেরকে ওই যে মুখস্থ গদবাদা মুখস্থ পড়া এগুলা বাদ দিয়ে হচ্ছে তাদেরকে অ্যানালিটিক্যাল স্কিল বা বিশ্লেষণধর্মী যে সক্ষমতা, সেটার উপর নজর দিতে হবে। আর প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু হচ্ছে রিসার্চ মেথোডোলজি, পলিসি অ্যানালাইসিস এবং হচ্ছে প্রেজেন্টেশন এগুলো একদম বাধ্যতামূলক করা উচিত আমি মনে করি। আর হচ্ছে এই যে শুধু থিওরি, এই
থিওরির উপর ফোকাস না করে তাদেরকে হচ্ছে গেম থিওরি যে সিস্টেম, তাদেরকে হচ্ছে সমসাময়িক যে ভূ রাজনীতি এবং আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো, এগুলোর উপর তাদেরকে নজর দিতে হবে। আজ যে দুইটা কথা আমি বলবো, যারা ইন্ডাস্ট্রি লিডার তাদেরকে যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, আর আমাদের যে ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা যদি কারিকুলামের একটা অবিচ্ছেদ্য অংশ বানাতে পারি, তাহলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যারা হচ্ছে গ্র্যাজুয়েট আছে তারা কিন্তু গ্লোবাল মার্কেটের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, এটাই আমি মনে করছি। যে কোনো নতুন কিছুর শুরুতেই থাকে কিছু চ্যালেঞ্জ এবং বিজয়ের অপার সম্ভাবনা। ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়কে আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে নতুন কোনো বেঞ্চমার্ক হিসেবে আবির্ভূত হবে নাকি পুরনো ব্রাজিলে আবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তর হয়তো সময় দেবে। আশা করি আজকের এই গঠনমূলক আলোচনার পরে আমাদের শিক্ষার্থীদের মনের ভেতর যত জল্পনা কল্পনা ছিল সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকলের প্রিয় জোয়ার স্যারকে। তো আশা করি দেখা হবে সকলের সাথে আগামী কোনো পর্বে নতুন কোনো আলোচনা নিয়ে।